স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে ভারত মহাসাগরের 5টি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে যোগ দিতে আগামী 19 নভেম্বর 2 দিনের সফরে দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। গত বছরের আগস্টে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর এটাই হতে যাচ্ছে দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর, যা নিয়ে নানা সমালোচনা হচ্ছে রাজনীতির ভেতরে ও বাইরে। জানা গেছে আসন্ন বৈঠকে সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির উপর আলোকপাত করা হবে। এরপরও এ নিয়ে প্রশ্ন তুলে জামায়াত বলছে, সরকার যদি ভারতের অন্যায় আবদার ও সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করে তাহলে এর পরিণতি সরকারের জন্য শুভ হবে না। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি নেতারা। তারা মনে করছেন নিরাপত্তা উপদেষ্টার এই সফর আঞ্চলিক শান্তি রক্ষার প্রয়াস। বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতা এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এই 7ম সম্মেলন বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক? এর কাজ কি শুধুই আঞ্চলিক শান্তি রক্ষায় সীমাবদ্ধ, নাকি ভেতরে ভেতরে ভারতের অন্য কোনো স্বার্থ রক্ষার চেষ্টা? এসব নিয়ে আলোচনায় আজ প্রযত্নে বাংলাদেশ স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আপনাদের দুজনকেই আজকে প্রযত্নে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই আজাদ মজুমদার আপনাকে দিয়ে। যেমনটা জানাচ্ছিলাম, আগামী 19 নভেম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিল্লি সফরে যাচ্ছেন 2 দিনের জন্য। সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বা অনেকে অনুমান করছেন, বেশ কিছু সমালোচনা হয়েছে। এই সরকার কিভাবে দেখছে এই সফর ঘিরে বাংলাদেশের নিরাপত্তার খাতিরে এই যে সম্মেলন, 7ম সম্মেলনে যাচ্ছে নিরাপত্তা উপদেষ্টা, তা কতটা আসলে গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। এটা তো খুবই গুরুত্বপূর্ণ সফর। অবশ্যই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা আমন্ত্রিত হয়ে এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছি। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনি এখানে যাচ্ছেন। আপনি দেখেন, আঞ্চলিক নিরাপত্তার যে ইস্যুগুলো একটু আগে আপনিও উল্লেখ করলেন, এগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট দেশের বিষয় না। এটা সব দেশের জন্যই এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতাটাও খুব গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তাটা এনশিওর করার জন্য। এবং বাংলাদেশ এইসব ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বরাবরই নানা ধরনের এঙ্গেজমেন্টে ছিল। বাংলাদেশ সবসময় মনে করে যে এগুলো মানে এঙ্গেজমেন্টের মাধ্যমেই আসলে এই সমস্যাগুলোর কিছু জুৎসই সমাধান সম্ভব। আলোচনা, তারপরে পরস্পরের সহযোগিতা, এগুলো। কারণ পরস্পর থেকে বিচ্ছিন্নতা আসলে কোনো সমাধান বয়ে আনে না। তো সেই দৃষ্টিকোণ থেকে এই সফরটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। দেখেন, এটাই একমাত্র এ ধরনের সম্মেলন নয়। এর আগে আমাদের মাননীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনি কিন্তু চীনের কুনমিংয়েও কিছুদিন আগে আপনার একটা সম্মেলন, এ ধরনের ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মেলনে অংশ নিয়েছিলেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো, সেখানে আলোচনা করেছেন। এইখানেও এই সম্মেলনেও আঞ্চলিক নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেগুলো আসবে এবং সেগুলো নিয়ে আলোচনা হবে এবং আলোচনায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেই অংশ নেবে। আরেকটু জানতে চাই, বলা হচ্ছিল আলোচনায় 4টি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বেশ 4টি বিষয় আসলে আলোকপাত করা হবে। তার মধ্যে সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিরাপত্তার হুমকির উপর আলোকপাত করা হবে, যেমনটা জানাচ্ছিলাম। প্রতিটি ক্ষেত্রে আসলে আলাদাভাবে কিভাবে বাংলাদেশ উপকৃত হবে যদি একটু বিশ্লেষণ করে বলতেন। এটা তো আমি একটু আগে আপনাকে এটা বললামই যে যেই বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন এগুলো কোনো একটা নির্দিষ্ট দেশের বিষয় না। এগুলো একটা বহুমাত্রিকতা আছে এই সমস্যাগুলোর, এবং এই সমস্যাগুলো থেকে কোনো দেশই আসলে মুক্ত না। সব দেশেই কোনো না কোনোভাবে এই সমস্যাগুলোর কারণে সাফার করছে এবং এইগুলো কালেকটিভ ওয়েতেই ফেস করার কথা আঞ্চলিক শক্তিগুলোর। এবং বাংলাদেশ যেহেতু একটা আমরা মনে করি যে বাংলাদেশ সবসময় কূটনীতিকভাবে সবার সাথে সবসময় সহযোগিতা বজায় রেখেছে, এবারও বজায় রাখবে। আপনি এর আগে দেখেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি দায়িত্ব নেওয়ার পরে উনি কিন্তু প্রতিবেশী সব দেশের সঙ্গে আলোচনা করেছেন, তাদের নেতাদের সাথে বৈঠক করেছেন। এই মুহূর্তে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন এবং সার্কভুক্ত সবগুলো দেশের সরকার প্রধানের সাথে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে উনি কথা বলেছেন। তার একটাই উদ্দেশ্য যে আঞ্চলিকভাবে যদি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সবাই যাতে কালেকটিভলি বেনিফিটেড হতে পারে। কোনো একটা দেশকে বাদ দিয়ে আসলে আপনার আরেকটা দেশ এইসব ক্ষেত্রে এগিয়ে যেতে পারে না বা তার
নিরাপত্তা এককভাবে কেউ এনশিওর করতে পারে না অন্য দেশ থেকে যদি সহযোগিতা না পায়। এটা একটা মাল্টিল্যাটারাল ইস্যু। এখানে আমার পাশে একজন খুব অভিজ্ঞ কূটনীতিক আছেন, সাবেক কূটনীতিক, উনি হয়তো এই বিষয়গুলো আপনাদেরকে আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু আমি যতটুকু বুঝি যে এই সমস্যাগুলো এগুলো কালেকটিভ ওয়েতেই সমাধান করতে হয় এবং অ্যাপ্রোচটাও কালেকটিভ হওয়া উচিত। আমরা সবসময় এই সমস্যাগুলোর ক্ষেত্রে আঞ্চলিক একটা অংশীদার হিসেবে থাকতে চাই এবং সেই দৃষ্টিকোণ থেকে এই সফরটা হচ্ছে। জি, এম হুমায়ুন কবির, আপনার কাছে একটু আসতে চাই। উপদেষ্টার ভারত সফরকে ঘিরে আসলে নানা সমালোচনা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু প্রসঙ্গ তুলে এনেছেন রাজনৈতিক দলগুলো। যেমন বিএনপি এই সফরকে আসলে ইতিবাচক হিসেবে দেখছে, সেই ক্ষেত্রে জামায়াত আবার উল্টো ক্ষেত্রে বলছে যে গভীর ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ পড়েছে, কিংবা নির্বাচন ঘিরে জামায়াতের পক্ষ থেকে এমনটা অভিযোগ উঠেছে। সেইটাকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে কি ইতিবাচক কোনো নেতিবাচক প্রভাব কি হওয়ার কোনো শঙ্কা দেখছেন কিনা একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে ইতিবাচক নেতিবাচক যেটা বললেন এটা তো ফল হিসাবে আমরা চিন্তা করতে পারি, কিন্তু ফলের আগে তো একটা প্রক্রিয়া আছে। কাজেই এখানে আলোচনা হবে, যেটা আজাদ ভাই বললেন যে বিষয়গুলো, চারটা বিষয়, আপনার সমুদ্র নিরাপত্তা বলেন, সন্ত্রাসবাদ নিরোধ বলেন, জলবায়ু বিষয় বলেন, আঞ্চলিক নিরাপত্তা বলেন, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। এবং সেখানে আমাদের দিক থেকে তো আমরা এই 5টা দেশের মধ্যে তো আমরাও আছি এবং আমরা এই অঞ্চলের যে সামুদ্রিক ব্যবস্থাপনা আছে তার একজন অংশীদার। তো কাজেই আমরা যদি ওখানে বক্তব্য, আমাদের স্বার্থ বিষয় যেটা আছে সেটা তুলে ধরতে হবে। তো কাজেই আলোচনায় অংশগ্রহণ করা মানেই যে আমি তার সাথে সব বিষয়ে এগ্রি করছি তেমনটা নাও হতে পারে। আর যদি সকলের সম্মিলিত জায়গায় এগ্রিয়েবল হওয়ার মতো কোনো বিষয় থাকে, তাতে আমি এগ্রি করলে তো তাতে আমার কোনো ক্ষতি নাই, বরঞ্চ ভালো। কারণ এখানে সকলের স্বার্থ যেখানে আছে সেখানে আমারও স্বার্থ আছে। তো কাজেই এটা নিয়ে এই মুহূর্তে কোনো কনক্লুশনে যাওয়াটা বোধহয় আমার মনে হয় ঠিক যুক্তিযুক্ত হবে না। এটা আঞ্চলিক প্রতিষ্ঠান, আঞ্চলিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দাওয়াতটা এসছে, তিনি যাচ্ছেন সেখানে। এখানে যে জায়গাটা অনুল্লেখিত সেটা যে ওখানে বাইলেটারাল কিছু হবে কি না। এখন বাইলেটারাল হতেও পারে, কারণ যেহেতু আমাদের এইরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাচ্ছেন ওখানে, এবং ভারতের দিক থেকেও যিনি দাওয়াত করেছেন তিনিও তো ভারতের নিরাপত্তা উপদেষ্টা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এখন দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আলাপ আলোচনা করতে চান সেটাও সম্ভব। এবং আমি মনে করব যে এই ধরনের এখনকার প্রেক্ষাপটে আমরা জানি একটা ভারত এবং বাংলাদেশের মধ্যে একটু উত্তেজনা, টান একটা ভাব আছে, কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা তো একে অপরকে ছেড়ে চলে যাইনি। আপনি ব্যবসা বাণিজ্য চলছে, বিদ্যুৎ আমদানি হচ্ছে, আমরা ওদেরকে টাকা পয়সা দিচ্ছি, তো কাজেই এক ধরনের যোগাযোগ তো আছে। এখন যেই জায়গাটায় সমস্যা আছে সেই জায়গাটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে। এবং অনেকে হয়তো প্রশ্ন তুলবেন যে ভারতের দিক থেকে তো নানান কটু মন্তব্য এসছে, আমরা প্রতিবাদ করেছি, সেগুলি হয়, প্রতিবেশী যেহেতু আমরা আসতে পারে। কিন্তু আমি যেটা মনে করি যে যোগাযোগটা, আলাপ আলোচনাটা থাকা দরকার। আমাদের দুপক্ষের মধ্যেই এখন এক ধরনের, আমি যদি বলি ফিয়ার বা ভয় কাজ করছে। আমাদের দিক থেকে ভয় হচ্ছে যে তারা আমাদের এখানে কোনো জটিলতা তৈরি করে কি না, কারণ আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি, স্বাভাবিকভাবে আমাদের মধ্যে এক ধরনের একটা সেন্সিটিভিটি আছে, তাদের দিকেও সেন্সিটিভিটি আছে। কারণ এখানে আমরা এখন একটা অবস্থান নিয়েছি যেটার সাথে তারা খুব পরিচিত নয় সাম্প্রতিককালে। তো সেদিক থেকে তাদেরও একটা ভীতি আছে যে বাংলাদেশ কী করবে। কাজে সেখানে যদি এই উঁচু পর্যায়ের কর্মকর্তা পর্যায়ে আলাপ আলোচনা হয়, অ্যাটলিস্ট দুই পক্ষকে তাদের যে বক্তব্য আছে সেটা তুলে ধরতে পারে, এক নাম্বার। যদি কোনো আন্ডারলাইং ফিয়ার থাকে সেটাও বলতে পারে, না আমরা তোমাদের স্বার্থবিরোধী কোনো কাজ করছি না, তোমরাও আমাদের স্বার্থবিরোধী কোনো কাজ করবো না। কারণ সেখানে যদি একটা এগ্রিমেন্ট হয়, আমি মনে করি শেষ বিচারে গিয়ে সেটা উভয় পক্ষের জন্যই ইতিবাচক হতে পারে। জি, এই যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অভিযোগ নিয়ে বলছিলাম, তারা বেশ কিছু আগেও আসলে দেখা গেছে বিএনপি জামাত প্রায় অভিযোগ করে যে বড় বড় রাজনৈতিক সিদ্ধান্তে ভারতের প্রভাব থাকে, এমনটা তাদের পক্ষ থেকে সবসময় আসলে বলা হয়ে থাকে। এবারে যে বৈঠক, সেটা ঘিরে সেই বলার সুযোগ কি থাকবে যে রাজনীতি নিয়ে আসলে কি দিল্লিতে যে ঠিক হবে এরকম কোনো প্রভাব কি থাকবে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে, নাকি এটা কেবল নিরাপত্তা বিষয়ক কোনো সম্মেলন? এখানে যেহেতু আমরা প্রতিবেশী, যেহেতু বহুমাত্রিক সম্পর্ক আছে,
যেহেতু দুই দেশের স্বার্থের মধ্যে একটা যোগাযোগ আছে, নিশ্চয়ই তারা আগ্রহী হতে পারে। তারা ভারতের দিক থেকে তারা আগ্রহী হতে পারে যে বাংলাদেশে কি হচ্ছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় তো দুদিন আগে বক্তৃতা করলেন, এবং নির্বাচন হচ্ছে, সংস্কার, গণভোটের সংস্কার প্রক্রিয়ার বিষয়গুলো গণভোটে যাচ্ছে। কাজে সেখানে তাদের দিক থেকে তারা খুব স্বাভাবিকভাবেই জানতে আগ্রহী হতে পারে। এখন তারা আমাদের এই প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করতে পারবে কিনা সেটা ভিন্ন বিষয়। তবে আমার ধারণা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থান, এটা স্পষ্ট যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা সম্মানজনক হতে হবে এবং সমমর্যাদার ভিত্তিতে হতে হবে। কাজেই এখন আমার ধারণা ভারত এটা উপলব্ধি করে যে এখনকার রাজনৈতিক বাস্তবতায় তারা ইচ্ছা করলেই যে প্রভাব বিস্তার করে ফেলতে পারবে, আমার ধারণা এমনটা তারা নিজেরও মনে করে না। বরঞ্চ এখানে সম্মানজনকভাবে যদি সমতার ভিত্তিতে তারা কাজ করতে চায় বা আগ্রহ দেখায়, তাহলে সেখানে একটা আলাপ আলোচনা বা সম্পর্ককে স্বাভাবিকীকরণের একটা প্রক্রিয়ার দিকে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে বলে আমার বিশ্বাস। একটু আজাদ মজুমদার আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ ভারতের সম্পর্ক যখন তলানিতে, এমনটা বিশ্লেষকরা বলছেন, তখন এই যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমাদের উপর দাদাগিরি বন্ধ করা, ভারত নিয়ে তিনি বলেছেন, এই দাদাগিরি আসলে প্রসঙ্গটা কেন আসছে? যেহেতু বিশ্লেষকরা কিংবা আমরা দেখেছি সেই সম্পর্ক তলানিতে আছে, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক আরো উষ্ণ হচ্ছে, তাহলে এই দাদাগিরি কি এখনো চলমান আছে? সেই কারণে বিএনপির পক্ষ থেকে এমনটা বলা হচ্ছে। পুরো বিষয়টি আসলে কিভাবে দেখবেন, কিংবা দাদাগিরির কোনো সুযোগ আছে কিনা পরবর্তীতে? দেখেন, উনি একটু আগে একটা জিনিস বলেছেন যে বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা কিন্তু বহুমাত্রিক। এই বহুমাত্রিক সম্পর্কের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, আপনার সাংস্কৃতিক যোগাযোগ আছে। যেহেতু আমরা একটা নিকট প্রতিবেশী, আমাদের 4000 কিলোমিটারের মতো ভৌগোলিক সীমারেখা আছে পরস্পরের মধ্যে। দুইটা দেশের জনগোষ্ঠীর মধ্যে অনেক সাংস্কৃতিক বা ঐতিহ্যগত অনেক বিষয় মিল আছে। সো এই যোগাযোগটা বা এই সম্পর্কের এই বহুমাত্রিকতা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এটা আপনার প্রাগৈতিহাসিক যুগ থেকেই আমরা মনে করি যে এই দুই দেশের বা এই দুই অঞ্চলের মানুষের মধ্যে এই ধরনের যোগাযোগটা আছে। কিন্তু একটা জিনিস দেখা গেছে যে অনেকগুলো বিষয় দুই দেশের মধ্যে আছে যেগুলো অমীমাংসিত রয়ে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে সীমান্ত হত্যা বন্ধ করার জন্য। ভারত অনেকবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও সীমান্ত হত্যা বন্ধ হয়নি। দুই দেশের মধ্যে 50টারও বেশি অভিন্ন নদী আছে। এই অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে একটা সমস্যা আছে। আমাদের পানির ন্যায্য হিস্সা আমরা ভারতের কাছ থেকে পাইনি। এই বিষয় এইটা আছে। তারপরে আপনার এর পাশাপাশি আমাদের দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় গত 10-15 বছরে আমরা দেখেছি যে তাদের একটা হস্তক্ষেপ, এবং সেই হস্তক্ষেপটা করার সুযোগ দিয়েছে আনফর্চুনেটলি আমাদেরই সরকার, নিজেদের দলীয় স্বার্থে বা নিজেদের রাজনৈতিক স্বার্থে। তো যে কারণে ভারতের সাথে আমাদের জনগণের যে সম্পর্কটা হওয়ার কথা ছিল, বা যে জনগণের যে সম্পর্কটা থাকে দুইটা দেশের প্রতিবেশীদের মধ্যে, পিপল টু পিপল যে রিলেশনটা থাকে, সেই রিলেশনটা মধ্যে একটা ছেদ পড়েছে। সেই রিলেশনটা হয়ে গিয়েছে বাংলাদেশের সরকারের সাথে, যেই সরকার বাংলাদেশের জনগণকে ট্রুলি রিপ্রেজেন্ট করে নাই, কারণ তারা ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে ছিল বা ক্ষমতায় ছিল। সো এইসব কারণে বাংলাদেশের মানুষের ভারতের উপর কিছু ক্ষোভ স্বাভাবিক কারণেই তৈরি হয়েছে। এবং এখন সেই ক্ষোভটা কমে গেছে এটা বলার কোনো কারণ নেই, সুযোগ নেই। এই কারণে যে বাংলাদেশের যে কনসার্নগুলো আছে, সেই কনসার্নগুলো বাংলাদেশ আশা করেছিল ভারত অ্যাড্রেস করবে, সেটা অ্যাড্রেস করেনি। বরঞ্চ ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা সুস্পষ্ট চেষ্টা আমরা সবাই দেখতে পাচ্ছি। পাশাপাশি ভারতের গণমাধ্যমেও বাংলাদেশের মিডিয়া নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। এবং এই যে ডিসইনফরমেশন বা ক্যাম্পেইন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়া যেটা চালাচ্ছে, ভারতের খুচরো পর্যায়ের রাজনীতিবিদ যারা আছে তারা বাংলাদেশকে নানা ধরনের হুমকি দামকি দিচ্ছে, এমনকি মানে সিনিয়র পলিটিশিয়ানরাও অনেক হুমকি দামকি দিচ্ছে। তো এগুলো আসলে বাংলাদেশের মানুষ তো খুব স্বাভাবিকভাবে নেয় না। কিন্তু সরকারের দিক থেকে আমার সিনিয়র ভাই হুমায়ুন ভাই উনি যেটা বললেন যে আমরা সবসময় চেয়েছি ভারতের সাথে একটা মর্যাদাপূর্ণ আন্তরিক সম্পর্ক, যে সম্পর্কটা হবে
পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। তো সেইটা যদি হয় বা ভারত যদি সেটা উপলব্ধি করে, তাহলে ভারতের সাথে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের দিক থেকে কোনো তো সমস্যা নেই। কিন্তু আমরা সবসময় এটা আশা করব, বাংলাদেশের কনসার্নের যে জায়গাগুলো সেগুলো ভারত অ্যাড্রেস করবে। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করার কেউ সুযোগ নিতে পারবে না, বা ভারত সেই সুযোগটা দেবে না। আমাদের সীমান্ত যে আমাদের নাগরিকদেরকে যেভাবে হত্যা করা হয় সেই হত্যাকাণ্ডগুলো বন্ধ হবে। আমাদের পানির যে ন্যায্য হিস্সা, সেই হিস্সাগুলো তারা বুঝিয়ে দেবে আমাদের আন্তর্জাতিক আইন মেনে। আমরা যেই পানিটা পাই সেটা আমাদেরকে বুঝিয়ে দেবে। তো এই বিষয়গুলো আমাদের দিক থেকে আমরা ভারতকে বিভিন্ন সময়ে বলা হয়েছে, বিভিন্ন সময় এগুলো অ্যাড্রেস করলে আমি মনে করি যে এই ধরনের আলোচনাটা আর আসবে না। বিশ্বে অনেক দেশ আছে, বড় প্রতিবেশী দেশ আছে, যেখানে বৃহৎ প্রতিবেশীর সাথে আয়তনে ক্ষুদ্র আরও অনেক প্রতিবেশী থাকে, কিন্তু এই দাদাগিরির আলোচনাটা তখন হয় না। তার হয় না এই কারণে যে প্রত্যেকটা প্রতিবেশী পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আপনি বাংলাদেশে যদি দেখেন, বাংলাদেশ তো ভারতের অন্যতম আমদানিকারক একটা দেশ। ভারত থেকে প্রায় 10-12 বিলিয়ন ডলারের পণ্য প্রতি বছর আমদানি করে। সেইটাও যদি ভারত তার বাণিজ্যিক স্বার্থটাও দেখে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা থাকা বা বাংলাদেশের সাথে সৎ প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক থাকা, এটা ভারতের জন্য সুবিধাজনক। আর বাংলাদেশের জন্য তো অবশ্যই সুবিধাজনক, কারণ আমরা হোস্টাইল কোনো নেইবার যদি পাশে থাকে, তাহলে সেটা কোনো দেশের জন্য সুখকর হয় না। আজাদ মজুমদার, ভারতীয় গণমাধ্যমের কিছু সংবাদ নিয়ে আপনার কাছে আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আজাদ মজুমদার, বিরতির আগে আপনি যেমনটা জানাচ্ছিলেন, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে বেশ কিছু সংবাদ প্রচারের সেই বিষয়টি নিয়ে একটু এইবার আসতে চাই। সেটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে তা ভিত্তিহীন। এবং আগেও আমরা দেখেছি বাংলাদেশকে নিয়ে বেশ কিছু প্রোপাগান্ডা ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম। সেই বিষয়ে দিল্লিও বলেছে যে কলকাতায় সেই সব গণমাধ্যমে ছড়ানো হয়েছে সেটা তারা সেই দায় নেবে না, এমনটা তাদের তরফ থেকে বলা হয়েছিল। এবারও বাংলাদেশকে দোষারোপ করা হচ্ছে। একটু জানতে চাই, বাংলাদেশ সরকার কি আসলে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, বা অবস্থানটা জানতে চাচ্ছি। না, বাংলাদেশ সরকার তো নিয়মিতই তাদের এই যে ডিসইনফরমেশন এগুলোর প্রতিবাদ করছে। আপনি যদি দেখেন যে আপনার ডিসইনফরমেশনের বিরুদ্ধে ফাইট করার সবচেয়ে বড় টুলটা হচ্ছে ইনফরমেশন। আপনি সঠিক ইনফরমেশনটা দেওয়া আপনি যদি দেন, তাহলে ডিসইনফরমেশনের বিষয়টা অনেকটাই ক্লারিফাই হয়ে যায়। আপনি আমাদের প্রধান উপদেষ্টার যদি আমরা আলাদাভাবে একটা পেজ খুলেছি, ফ্যাক্টস, যে প্রেসিং ফ্যাক্টস, ওখানে আমরা কিন্তু এই যে ভারতীয় মিডিয়ার যত ডিসইনফরমেশন বাংলাদেশকে ঘিরে তারা দেওয়া হয়, আমরা কিন্তু সেগুলো ভেরিফাই করে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করছি, যাতে আন্তর্জাতিক মহল অন্তত বুঝতে পারে যে আসলে সঠিক তথ্যটা কোনটা। এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের একটা ফাইট তো চলছে, কিন্তু এই ফাইটটা আসলে অনেক বিশাল। এটা শুধুমাত্র যেহেতু এই অপপ্রচারটা চলছে বাংলাদেশের বাইরে বসে, বাংলাদেশের পক্ষে এই অপপ্রচার মোকাবেলা করা কঠিন। তবে যেখানে আমরা এই অপপ্রচারটা দেখছি, আমাদের কূটনৈতিক মহল বলেন বা আমাদের সরকারের যে উইংগুলো আছে, আমরা সব মহল থেকেই আমরা কিন্তু এটার প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আরেকটু জানতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশ সীমান্তের কাছে যে সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত, নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আপনি অবগত। বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্নেক হিসেবে যে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতার খবর নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এই যে চিকেন স্নেক নিয়ে আসলে ইন্ডিয়া সামরিক শক্তি বাড়াচ্ছে, এটা নিয়ে আসলে কি বাংলাদেশের জন্য কোনো শঙ্কার কারণ আছে কিনা, কিংবা হুমকির কোনো সম্ভাবনা দেখছেন কিনা? দেখেন, সীমান্তে সামরিক উপস্থিতির কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠিত রীতিনীতি আছে। এই রীতিনীতি যতক্ষণ পর্যন্ত লঙ্ঘিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে আসলে বাংলাদেশের বলার বা করার কিছু নেই। এটা ভারত তার দেশে কিভাবে তার সামরিক বাহিনী কোথায় রাখবে, এটা তার বিষয়। কিন্তু এই বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ট্রিটি আমরা অতীতে দেখেছি। এই ট্রিটিগুলো বা
ইন্টারন্যাশনাল কমিটমেন্টগুলো এগুলো যদি যতক্ষণ পর্যন্ত না ব্রেক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে আসলে আমাদের পক্ষে মন্তব্য করা কঠিন। জি, এম হুমায়ুন কবির, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। এই বলছিলাম বাংলাদেশ সীমান্তের কাছে সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত, এটিকে ঘিরে আপনার কি মনে হয় ভারতের আসলে উদ্দেশ্য কি, কিংবা এটি কি কোনো উদ্দেশ্য, নিজেদের স্বার্থ হাসিলের কোনো উদ্দেশ্য আছে, নাকি এটা আসলে স্বাভাবিক প্রক্রিয়ার একটি অংশ? উদ্দেশ্য তো আছেই, উদ্দেশ্য ছাড়া কি তারা এই কাজটা করছে নাকি? উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে তারা হয়তো তারা অনিরাপদ বোধ করছে, তাদের মধ্যে এই ধরনের একটা উদ্বেগ তৈরি হয়েছে এবং সেটার কারণেই মানে ওটারই রিয়াকশন হিসেবে তারা এই ধরনের সিদ্ধান্তে গেছে। তবে আমি যেটা মনে করব যে আমাদের দিক থেকে আমরা মনে করি যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, আমাদের যে সীমান্ত, এটা প্রায় ধরেন আমাদের স্থল সীমান্ত এবং সমুদ্র সীমান্ত দুটোই কিন্তু নির্ধারিত, এটা আমরা সলভ করে ফেলেছি। এখন এই চিকেন নেক এটা ওর নিয়ে যেসব আলাপ আলোচনা হচ্ছে এগুলি মোস্টলি আমার ধারণা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার প্রচারণার ফলেই এক ধরনের দুই দিকেই, আমাদের দিক থেকেও আমি দেখেছি আমাদের এখানে নানান রকমভাবে বলা হয় চিকেন নেক এটা এখানে আছে, আমরা বিভিন্ন রকম ম্যাপ ট্যাপ দেখাই। তো এইগুলোর ফলে যেটা হয়েছে এক ধরনের অস্বস্তি হয়তো ওখানে তৈরি হয়েছে। কিন্তু আমি আশা করি যে ভারত এমন কোনো কাজ করবে না যাতে করে বাংলাদেশের নিরাপত্তা আমরা অস্বস্তি বোধ করতে পারি। আমাদের দিক থেকেও আমরা এমন কোনো কাজ করছি না যেটা ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারে। কারণ এই আমাদের সম্পর্ক যেটা বলছিলাম প্রথমেই, যে অনেক এত মাত্রিকতা আছে যে আপনি যদি এখানে এই ধরনের একটা জায়গায় এই ধরনের জিনিসগুলো যদি তৈরি হয়, অস্বস্তি তৈরি হয়, এটা কিন্তু সব জায়গাতে যাবে। এবং আমরা যেমনটা বলছি, একটা জায়গায় আলোচনা হয়নি, বাট আমি আলোচনাটা আনতে চাই। এই যে ধরেন আজাদ ভাই বলছিলেন যে আমাদের 54টা নদী আছে, কিন্তু ভারত এবং বাংলাদেশ আমরা যৌথভাবে এই শেয়ার করি এই নদীগুলো। এই নদীর পানি আমাদের দুইজনেরই দরকার হয়, এবং তার মধ্যে একটা নদী মাত্র, গঙ্গা নদী নিয়ে একটা চুক্তি আছে, সেটাও আগামী বছর শেষ হবে। এখন এটা নবায়ন নিয়ে আলাপ আলোচনা কিন্তু চলছে। তিস্তাটা আটকে আছে, এখনও কোনো গতি নেই। বাকি 52টা নদী নিয়ে তো এখনও পর্যন্ত কোনো সুরাই হয়নি, এবং এইগুলো নিয়ে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে ভাটির দেশ। তো কাজেই আমরা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বলেন, নদীর পানি বন্টন বলেন, যোগাযোগ যেটা ভাই বলছিলেন একটু আগে, তো কাজেই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে এই ধরনের আপনি উদ্বেগ বা উৎকট বিষয় যদি আপনি বলেন, এগুলো যখন এসে হাজির হয় তখন কিন্তু এই সামগ্রিক পরিস্থিতিটা এক ধরনের বিষাক্ত করে দেওয়ার একটা আশঙ্কা থাকে। আমার ধারণা ভারত এটা উপলব্ধি করবে যে বাংলাদেশ আমরা তাদের নিরাপত্তাহীনতার কোনো কারণ হওয়ার ইচ্ছা পোষণ করি না, বা সেটা প্রয়োজন আছে বলে মনে করছি না এই মুহূর্তে। আমরা আমাদের যে প্রয়োজন আমরা সেই দিকে মনোনিবেশ করে রেখেছি, এবং সেক্ষেত্রে আমার ধারণা ভারতও সেই জায়গায় যাবে। আমরা ভারতের সাথে ওই ধরনের সামরিক প্রতিদ্বন্দ্বিতা যাওয়ার কোনো চিন্তাও নাই। কাজে সেই বিবেচনার তারা, যেটা আজাদ ভাই বললেন সঠিক কথা, তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে, বলার কিছু নাই। কিন্তু সেটা যাতে আমাদের জন্য কোনো অস্বস্তির কারণ না হয়, সেটাও প্রতিবেশী হিসেবে দেখবার দায়িত্ব। জি, আজাদ মজুমদার, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক একজন মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী একটি বক্তব্য রেখেছেন ভারতের এই যে উদ্যোগ, সেনাঘাঁটি তৈরির উদ্যোগকে। তিনি বলেছেন সরাসরি যুদ্ধ না করেও সামরিক মহড়া, অস্ত্র সৈন্য সামন্ত হাজির করে এমন একটি পরিবেশ তৈরি করা হবে যেন প্রতিপক্ষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেয়। এটিকে কিভাবে দেখছেন? বাংলাদেশের ওপর কি কোনো চাপ প্রয়োগ কিংবা ভয় দেখানোর কোনো কৌশল কি নাই? সেক্ষেত্রে সরকারের আসলে অবস্থান কি থাকবে? না, এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। আমরা তো আমাদের সরকারের দিক থেকে আমরা মনে করি না যে আমাদের দুই দেশের সম্পর্ক এমন একটা পর্যায়ে গিয়েছে যে সেটা সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে পরস্পর প্রতি চাপ সৃষ্টি করতে পারবে বা করা উচিত, এরকম একটা পর্যায়ে গিয়েছে। আমরা মনে করি যে এগুলা অপ্রয়োজনীয় বিষয়। আমাদের যে নিরাপত্তার যে কনসার্ন, এটা ভারত যেমন রেসপেক্ট করবে, তেমনি ভারতের যদি কোনো কনসার্ন থাকে সেটাও বাংলাদেশ অবশ্যই অ্যাড্রেস করবে। আমরা
দুটো প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, আমাদের বিশ্বের অন্যতম বৃহত্তম স্থল সীমান্ত আমাদের এই দুটো দেশের মধ্যে আছে। সো এরকম একটা যখন পরিস্থিতি, তখন একটা নির্দিষ্ট জায়গায় ভারত যদি তার সামরিক উপস্থিতি বাড়ায়ও, আমরা মনে করি না যে সেটা নিয়ে আমাদের অত বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। কারণ এটা যতক্ষণ না এখানে আমি একটু আগেও যেটা বললাম যে প্রতিষ্ঠিত যে আন্তর্জাতিক যে রীতিনীতি এগুলো লঙ্ঘিত হচ্ছে। জি, এম হুমায়ুন কবির, আবারও আপনার কাছে আসতে চাই। যেমনটা আজাদ মজুমদারকে জানাচ্ছিলাম, একজন বিশ্লেষকের মতামত তিনি তার মন্তব্য রেখেছেন, ঠিক তেমনই আসলে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক জনাব দীপঙ্কর একটি কথা বলেছেন যে বাংলাদেশ থেকে যে কোনো রকম একটা মিলিটারি থ্রেট হতে পারে, এটা আমরা এক্সপেক্ট করি না। উনি এমনটা মন্তব্য করেছেন ভারতীয় বিশ্লেষকদের মতে। একটু জানতে চাই, এই মিলিটারি থ্রেট আসলে ভেবেই কি এই সামরিক শক্তি বাড়ানোর জানান দেওয়া হচ্ছে? বাংলাদেশকে কি মিলিটারি থ্রেট হিসেবে দেখা হচ্ছে কিনা? এখানে আমি আরেকটা উপাদান একটু নিয়ে আসতে চাই। ভারতের জন্যে আমরা যেমন ভারতের প্রতিবেশী, চীনও কিন্তু ভারতের প্রতিবেশী, এবং ভারতের এখনকার সামরিক প্রস্তুতি যদি আপনি বলেন, তাহলে সেটা কিন্তু তারা চীনকে মাথায় রেখেই প্রধানত করছে। এবং যে অঞ্চলটার কথা আপনি বললেন, এই অঞ্চল নিয়ে চীনের দিক থেকে তাদের একটা শঙ্কা আছে। এটা তাদের শঙ্কা, বাস্তব অবস্থার সাথে এটা মিল আছে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ভয় আছে, এবং তারই রিয়াকশন হিসাবে তারা সেই ধরনের কোনো অ্যাকশনে গেল কিনা সেটাও কিন্তু বিবেচনা রাখে। সেটা বাংলাদেশের বিরুদ্ধে বা আমাদের উপর চাপ দেওয়ার জন্যে, নাকি চীনের বিরুদ্ধে তাদের অবস্থান শক্তিশালী করার জন্য। অনেকে বলছেন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উষ্ণ হচ্ছে, সেই কারণে হয়তো এই ধরনের জানান দিচ্ছে, এমনটা বেশ কিছু বিশ্লেষক বলেছেন। সেটাও হতে পারে, কারণ তাদের জন্য পাকিস্তান এবং চীন, তারা তো দুই ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি রাখছে। তো কাজেই সেখানে যদি পাকিস্তান এই অঞ্চলে বা আমাদের এই দেশের সীমান্তে পাকিস্তানের কোনো ধরনের সক্রিয়তা তারা দেখে, সেখানে তারা সাবধান হওয়ার একটা হয়তোবা তারা প্রয়োজনীয়তা বোধ করতে পারে। কিন্তু আমাদের দিক থেকে অ্যাজ এ নেশন বাংলাদেশ হিসাবে আমরা যেটা বলবো, যে আমরা তাদের কাছে এমন কোনো জিনিস প্রত্যাশা করি না যেটা আমাদের জন্য অস্বস্তির কারণ হয়। জি, ধন্যবাদ। একটি বিরতি নিয়ে ফিরছি, আবারও ফিরবো আলোচনায়। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আজাদ মজুমদার, একটু আসতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একজন প্রতিরক্ষা মন্ত্রী হয়ে আসলে বাংলাদেশের সরকার প্রধানকে এই ধরনের বক্তব্য দেয়া উনি কি দিতে পারেন কিনা, সেই বিষয়টি নিয়ে জানতে চাই। ভারতকে আসলে বাংলাদেশে কোনো হুমকি দিচ্ছে কিনা, বা যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে বিএনপি যে অভিযোগ ছিল দাদাগিরি, সেই দাদাগিরি কি আসলে দেখানো হচ্ছে কিনা? না, এগুলা তো রাজনৈতিক বা কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য, এবং এগুলার আমাদের উপযুক্ত চ্যানেলে এগুলার প্রতিবাদ করা হয়েছে, এবং আমরা মনে করি যে এই প্রতিবাদটা জারি থাকাটাই জরুরি। এর বেশি আমরা তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিশ্চয়ই ভারতের এই লেভেলের একজন পলিটিশিয়ানের সাথে কথার যুদ্ধে জড়াবেন না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা থেকে প্রতিবাদ জানানো হয়েছে, এটাই। আর দাদাগিরির কথা যেটা আপনি বললেন, এটা তো আর নতুন করে আমরা কিছু বলার অবকাশ নাই। আমাদের আগের সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি নিজে গিয়ে যখন বলেন পাবলিকলি যে আমরা ভারতকে বলে এসেছি শেখ হাসিনাকে রাখতে হবে, যখন সরকারের পররাষ্ট্রনীতি হয় এটা, তখন তো ভারত সেই সুযোগ নেবেই। আপনি এক্ষেত্রে ভারতকে বা আপনি দায়ী করবেন কিভাবে? ভারতকে আপনি যদি সুযোগ দেন, তাহলে কেন তারা সুযোগ নেবে না? তারা আমার দেশে কে প্রধানমন্ত্রী থাকবেন, কে রাষ্ট্রপতি হবেন, এটা আপনি স্বাভাবিক নিয়মে আমার দেশের জনগণকে বলবেন, যে জনগণের কাছে আপিল করবেন যে আপনি ওনাকে রাখেন, উনি থাকলে আমার দেশের জন্য ভালো হবে। কিন্তু আপনি যখন এটা না করে আপনি অন্য একটা দেশের কাছে গিয়ে বলেন যে ওনাকে আমার প্রধানমন্ত্রী রাখতে হবে, তখন তারা তো দাদাগিরি করবে, এবং তারা দাদাগিরি অতীতে অনেকবার করেছে, এখনও করার সুযোগ নেবে। এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই, বা এটা নিয়ে আসলে নতুন করে এই মুহূর্তে আমার বলার কিছু নেই।
আবার বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়েন সম্পর্ক ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের, এবং সাম্প্রতিক যেই ঘটনাগুলো ঘটছে এমনটাও বলা হচ্ছে ভারতের কিছু বিশ্লেষকের তরফ থেকে এই টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে। সেই ক্ষেত্রে যেমনটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ভারতের সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে, এম হুমায়ুন কবিরও বলছিলেন, সেই ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাবকে আরও বাড়ার বা আরও পড়ার কোনো শঙ্কা আছে কিনা? না, আমরা তো ইতিবাচক জিনিসটা দেখতেছি। আমরা এখানে যে আলোচনাটা একটু আগে করলাম, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারত যাচ্ছেন, এটা তো ইতিবাচক দিক। আমরা মনে করি আমাদের দিক থেকে এই বিষয়টা বরাবরই ইতিবাচক। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অলওয়েজ সৎ, প্রতিবেশী সুলভ, সুন্দর একটা সম্পর্কের একটা আহ্বান, পারস্পরিক সম্মান শ্রদ্ধার ভিত্তিতে ছিল। আমাদের এই আহ্বানটা এখনো আছে। এটা বাংলাদেশের দিক থেকে অন্তত ইতিবাচকতার কোনো অভাব আছে বলে আমরা মনে করি না। জি, এম হুমায়ুন কবির আপনার কাছে আসতে চাই। অবসরপ্রাপ্ত ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেছেন উদ্দেশ্য রাতারাতি বদলে যাওয়ার শঙ্কা তিনি প্রকাশ করেছেন, অর্থাৎ যে কোনো সময় উদ্দেশ্য রাতারাতি বদলে যেতে পারে, বিশ্বাস নষ্ট হলে আজকের বন্ধু আগামীকালের প্রতিপক্ষ হয়ে উঠতে পারে, এমনটা তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে। উদ্দেশ্য কি রাতারাতি বদলে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? কার উদ্দেশ্য? ভারতের এই যে সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে বলছিলাম আর কি। আমার মনে হয় না, আজাদ ভাই যেটা বললেন আমি ওনার সাথে একমত, যে এখানে এমন কোনো বাস্তবতা তৈরি হয়নি যে ভারত বাংলাদেশ পারস্পরিকভাবে শত্রুতে রূপান্তরিত হয়েছে বা হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের দিক থেকে আমরা আমাদের জাতীয় স্বার্থের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে বাংলাদেশের জনগণ এবং সরকার মনে করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা স্পষ্ট করে কথা বলছি। এটা ভারতের বিরুদ্ধে বলছি না, আমরা আমাদের কথাটাই স্পষ্ট করে বলছি, এবং সেটা তারা যদি ভিন্নভাবে পড়বার চেষ্টা করে সে দায়িত্ব তাদের। কিন্তু বাংলাদেশের দিক থেকে তো আমাদের অনেক কাজ আছে, অন্য কাজ আছে যেগুলো আমাদের করতে হবে। আমাদের দারিদ্র্য বিমোচনের প্রয়োজন আছে, আমার শিক্ষা খাতে মনোযোগ প্রয়োজন আছে, স্বাস্থ্য খাতে মনোযোগ প্রয়োজন আছে। কিন্তু আমার অনেক এখানে অভ্যন্তরীণ কাজ আছে যে কাজগুলো নিয়ে আমাদের বিশেষভাবে মনোযোগী থাকা প্রয়োজন। সেখানে ভারতের সাথে গিয়ে বৈরিতা তৈরি করা তো আমাদের প্রায়োরিটির মধ্যে নাই। তো কাজে এখানে আপনি যেটা বলছেন, আমাদের এখানে ভারতে কিছু লোক আছে যারা সেই ধরনের এক ধরনের উত্তেজনা তৈরি করে হয়তো তারা মনে করছেন যে তাদের দাদাগিরি কথাটা আপনি বলছিলেন, তারা সেই ভাবটা দেখাবার চেষ্টা করছে। জামায়াতের পক্ষ থেকেও আসলে একটু নেতিবাচক প্রসঙ্গ এসেছে নিরাপত্তা উপদেষ্টার যে ভারত সফর ঘিরে, কেন যদি নিশ্চয়তা তারা বলছেন ভারতের আধিপত্যবাদ বশত বাংলার মানুষ আর কখনোই গ্রহণ করবে না, ভারতের অন্যায় কোনো আবদারে যদি বাংলাদেশ সেটা নতি স্বীকার করে, সেই বিষয়টি নিয়ে এসেছেন। সেই বিষয়টি নিয়ে কিছু বলবেন? না, এখানে তো আমি যেমনটা বলছিলাম যে এখানে তো আরো 5টা দেশ আছে, তো কাজে আমরা সবাই মিলেই তো ওখানে আলাপ আলোচনাটা করবো, আমাদের যে কমন প্রবলেম বা চ্যালেঞ্জগুলো আছে, কনসার্নসগুলো আছে সেগুলো নিয়ে। আর যেটা হচ্ছে যে দ্বিপাক্ষিকভাবে কোনো আলোচনা হবে কিনা সেটা এখনও নির্ধারিত হয়নি। আর যদিও বা হয়, আমার বক্তব্য আছে না, আমি সে বক্তব্য তার সামনে উপস্থাপন করব। তো কাজেই বাংলাদেশের জন্য আমি মনে করি আমরা যেহেতু একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি, একটা নতুন জায়গায় যাচ্ছি, আমাদের অনেক উপাদান আছে যেগুলো ভারত বুঝলে সুবিধা হবে, আমরা সেই সুযোগটা ব্যবহার করব। জি, আপনাকে ধন্যবাদ। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে প্রযত্নে বাংলাদেশে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযত্ন বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।